ছিন্নমস্তকা মন্দিরটি তার তান্ত্রিক শৈলী স্থাপত্য নকশার জন্য বিশেষভাবে জনপ্রিয়। এখানে সতীর ছিন্ন মস্তক পড়েছিল। ভারতের 51টি শক্তিপীঠের মধ্যে একটি শক্তিপীঠ বলে বিবেচনা করা হয়। কামাখ্যা মন্দিরের পরেই রয়েছে এই ছিন্নমস্তকা মন্দিরের স্থান লালপানিয়া জলপ্রপাতে। একে 3 টায়ার ওয়াটারফলসও বলা হয়ে থাকে। কবির কবিত্ব বোঝা যায় তার কবিতার মাধ্যমে। একটা ঝর্ণার ভয়াবহতা বা রূপ বোঝা যায় বর্ষাকালে। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় গানটির শুটিং এখানেই হয়েছিল। জল দেখে মনে হচ্ছে পেনের কালি ফেলে দিয়েছে জলের মধ্যে। দিন দুয়েকে ছুটি পেলে মন যদি উঠে ছটপটাইয়া ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়ো। গন্তব্য হোক ধানবাদ, কিন্তু সেটা ধানবাদ কেন, আমাদের পশ্চিমবঙ্গের নর্থ বেঙ্গলের কোনো একটা অফবিট প্লেসও তো হতে পারে। হ্যাঁ, হতে পারত, কিন্তু সৌন্দর্য কিংবা অ্যাডভেঞ্চারের দিক দিয়ে পশ্চিমবঙ্গের নর্থ বেঙ্গলের পাশাপাশি ধানবাদও কোনো অংশে কম নয়। পাহাড়ে ঘেরা অরণ্যভূমি, ঝর্নার পাশে বসে মনের কথা শুনি, জমিয়ে প্রাকৃতিক সৌন্দর্য, মন জুড়িয়ে দেয় বনপলাশের ছায়া, আদিবাসীদের গ্রাম্য জীবন, ছিন্নমস্তকা মন্দিরের গল্প শুনে গা করে ছমছম। তো চলুন ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ি। গন্তব্য হোক ধানবাদ থেকে লালপানিয়া জলপ্রপাত। উশ্রী জলপ্রপাত দেখে আমি উঠেছিলাম ঝাড়খণ্ড ট্যুরিজমের প্রপার্টি হোটেল রত্নবিহারে। রুমগুলো খুব খারাপও নয়, আবার খুব আহামরিও নয়। এই রুমের ভাড়া নন এসিতে ছিল 1000 টাকা এবং এসি দিয়েছিল 1400 টাকা। এখানকার ফোন নাম্বার এবং লোকেশন ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, চাইলে দেখে নিতে পারেন। এটা হলো এই রুমের ওয়াশরুম। আগের পর্বে উশ্রী জলপ্রপাত দেখানোর আগে একটা সাইড সিনের লিস্ট আপনাদের দেখিয়েছিলাম। সেই লিস্ট ধরেই আজকে আমরা ঘুরতে চলেছি। আজকের পর্বে যে সকল জায়গা কভার করতে চলেছি এগুলো ধানবাদ থেকে ঘুরলে সুবিধা হবে। হাওড়া থেকে ধানবাদ আসার জন্য অনেক ট্রেন রয়েছে, সেই সকল ট্রেনের ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। ধানবাদ পৌঁছে স্টেশনের বাইরে থেকে অনেক অটো, প্রাইভেট কার পেয়ে যাবেন, যেগুলো ভাড়া করে আপনারা সহজেই এই সকল সাইট সিনগুলো কভার করে নিতে পারবেন। আজ আমরা কভার করতে চলেছি প্রায় 400 কিলোমিটার রাস্তা। তবে আজকের পর্বে আমাদের জার্নিটা শুরু হয়েছিল শেষ থেকে, অর্থাৎ লালপানিয়া জলপ্রপাত থেকে। যেহেতু আজকে এতটা রাস্তা কভার করব, তাই আমি গাড়িটা নিয়েছিলাম ড্রাই হিসেবে। ড্রাই গাড়ির ভাড়াটা একটু বলে রাখি আপনাদের। যদি 4 সিটার গাড়ি নেন তখন একদিনের ভাড়া নেবে 1200 টাকা এবং 7 সিটার গাড়ি নিলে একদিনের ভাড়া নেবে 1500 টাকা এবং তার সাথে গাড়ির তেল, রাস্তার টোল, পার্কিং চার্জ এগুলো আপনাকে বহন করতে হবে। ড্রাইয়ে গাড়ি নিলে গাড়ির মাইলেজ কত এবং কত কিলোমিটার থেকে আপনি আপনার জার্নি শুরু করছেন এগুলো জার্নি শুরুর আগে ভালো করে জেনে নেবেন। আমাদের হোটেল থেকে লালপানিয়া জলপ্রপাতের দূরত্ব সড়ক পথে প্রায় 91 কিলোমিটার। তাই জার্নিটা শুরু করেছিলাম ভোর 5টার থেকে। রাস্তায় যেতে যেতে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। কিন্তু সময় পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হচ্ছিল ওয়েদার। কখনো রৌদ্র ঝলমলে পরিবেশ, আবার কখনো কালো মেঘে ঢেকে যাচ্ছে আকাশ। সময় সকাল 8:20। ধানবাদ থেকে 92 কিলোমিটার পথ 3 ঘন্টা 20 মিনিটে অতিক্রম করে আমরা পৌঁছালাম আমাদের আজকের যাত্রার প্রথম গন্তব্য লালপানিয়া জলপ্রপাতে। ঝাড়খণ্ডের বোকারো জেলার লালপানিয়া গ্রামে অবস্থিত এই লালপানিয়া জলপ্রপাত। এখানকার স্থানীয়দের মতে এই লালপানিয়া জলপ্রপাত ভ্রমণার্থীদের কাছে ছারছারিয়া ঝর্ণা নামেও বিশেষভাবে পরিচিত। লালপানিয়া জলপ্রপাতের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হল গোমিয়া স্টেশন। গোমিয়া থেকে লালপানিয়া জলপ্রপাতের সড়ক পথে দূরত্ব 16 কিলোমিটার। চারিদিকের পরিবেশটা এতটাই সুন্দর, যদি কোনো প্রকৃতিপ্রেমী মানুষ এখানে এসে থাকে তাহলে এই লালপানিয়া জলপ্রপাত এবং লুকু পাহাড়ের প্রেমে না পড়ে থাকতেই পারবেন না। এই জলপ্রপাতের পাশেই রয়েছে একটা বড় গুহা। এই গুহার গভীরতা এবং রহস্য নিয়ে
স্থানীয় মানুষের কাছে কোনো অভিজ্ঞতা নেই। আপনি যদি লালপানিয়া জলপ্রপাতে এসে থাকেন তাহলে লালপানিয়া জলপ্রপাতের পাশাপাশি আপনি চাইলে লুগু পাহাড় ট্রেক করেও ঘুরতে পারবেন। ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর আমরা দাঁড়িয়ে আছি লালপানিয়া জলপ্রপাতের পার্কিং পয়েন্টে। চারিদিকে সবুজে মোড়া পাহাড় আর তার মাঝে রয়েছে এই জলপ্রপাত। লালপানিয়া জলপ্রপাত দেখে আমরা রওনা দিয়েছি আমাদের আজকের যাত্রার দ্বিতীয় দ্রষ্টব্য ছিন্নমস্তকা মন্দিরের উদ্দেশ্যে। রাস্তায় দেখা মিলেছিল ভূগোলের বইয়ের পাতায় পড়া দুঃখের নদী দামোদর নদীর সাথে। লালপানিয়া জলপ্রপাত থেকে ছিন্নমস্তকা মন্দিরের সড়ক পথে দূরত্ব প্রায় 22 কিলোমিটার। আপনারা যারা রাজরাপ্পা ছিন্নমস্তকা মন্দিরে ঘুরতে আসছেন তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই একবার লালপানিয়া জলপ্রপাত ঘুরে যাবেন। সময় সকাল 10:10। আমরা এখন দাঁড়িয়ে আছি রাজরাপ্পা মন্দিরের পার্কিং এরিয়াতে। এখানে গাড়ি পার্কিংয়ের জন্য চার্জ নিয়েছে 200 টাকা। পার্কিং এরিয়া থেকে মন্দিরে পৌঁছাতে পায়ে হেঁটে সময় লাগবে মিনিট 10 মতো। মন্দিরে যাওয়ার পথে রাস্তার দুই পাশে অনেক দোকানপাট পেয়ে যাবেন, যেখান থেকে আপনি পুজো দেওয়ার সরঞ্জাম সহজেই কিনে নিতে পারবেন। আবার এই দোকানে জুতো রেখেও যেতে পারবেন মন্দিরের ভেতরে। আমার সামনেই রয়েছে মন্দিরের মুখ্য দ্বার অর্থাৎ সিংহদ্বার। দেবী ছিন্নমস্তকাকে উৎসর্গ করে ছিন্নমস্তিকা বা ছিন্নমস্তা মন্দির হল ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রামগড় জেলার রাজরাপ্পায় অবস্থিত একটি হিন্দু তীর্থস্থান। স্থানটি ঝাড়খণ্ড সহ প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গ এবং বিহারের থেকে ভক্তদের আকর্ষণ করে। ছিন্নমস্তকা মন্দিরটি তার তান্ত্রিক শৈলীর স্থাপত্য নকশার জন্য বিশেষভাবে জনপ্রিয়। এটি রাজরাপ্পা জলপ্রপাতের কাছে দামোদর এবং ভৈরবী নদীর সঙ্গমস্থলে একটি টিলার উপর অবস্থিত। ছিন্নমস্তা শব্দের অর্থ হল যার মাথা বিচ্ছিন্ন করা হয়েছে। এই ছিন্নমস্তা মন্দিরটি ছিন্নমস্তিকা বা প্রচণ্ড চণ্ডিকা বা যোগানিমা নামেও ভক্তবৃন্দদের কাছে বিশেষভাবে পরিচিত। রাজরাপ্পার এই ছিন্নমস্তকা মন্দিরটিকে ভারতের 51টি শক্তিপীঠের মধ্যে একটি শক্তিপীঠ বলে বিবেচনা করা হয়। রাজরাপ্পা মন্দিরটি হল সেই আদি শক্তি স্থানগুলির মধ্যে একটি যেখানে সতীর ছিন্ন মস্তক পড়েছিল। এছাড়াও আরও 4টি শক্তিপীঠ রয়েছে: বিমলা, তারাতারিণী, দক্ষিণ কালিকা এবং কামাখ্যা, যেখানে সতীর 4টি প্রধান অঙ্গ পড়েছিল। মূল মন্দিরটি ছোট কিন্তু সমস্ত ঝাড়খণ্ডে বিশেষভাবে বিখ্যাত। 6000 বছরের পুরানো এই রাজরাপ্পার ছিন্নমস্তকা মন্দিরটি চারিদিকে সবুজের মাঝে নির্মিত। মন্দিরের পবিত্রতা মানুষের আত্মাকে প্রশস্তি দেয়। সারা বছর প্রচুর তীর্থযাত্রী এখানে এসে থাকে। পূর্ণিমা ও অমাবস্যার রাতে এখানে মানুষের বিশাল সমাবেশ হয়। স্থানটির ধর্মীয় গুরুত্বের কারণে এটি শিষ্যদের মধ্যে বিবাহ এবং চুলদানের জন্যও বিশেষভাবে জনপ্রিয়। তান্ত্রিকরা তন্ত্র সাধনার জন্য এই স্থানটির দিকে বিশেষভাবে তাকিয়ে থাকে। প্রাকৃতিক এবং ধর্মীয় গুরুত্বের কারণে স্থানটি অনেক বিদেশি পর্যটকদেরও আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। অষ্টধাতু কবচ দ্বারা আবৃত একটি প্রাকৃতিক শিলাকে দেবী ছিন্নমস্তকা হিসেবে পুজো করা হয়। মন্দিরটিকে 10টি মহাবিদ্যার মধ্যে একটি বলেও বিবেচনা করা হয়। দেবীর প্রাচীন মন্দিরটি ধ্বংস করা হয়েছে, পরে একটি নতুন মন্দির নির্মাণ করা হয়েছে, মানে যেটা আমরা বর্তমানে দেখছি, এবং এতে দেবীর মূল মূর্তিটি স্থাপন করা হয়েছে। ছিন্নমস্তা শব্দের অর্থ হল যার মাথা বিচ্ছিন্ন করা হয়েছে। এই ছিন্নমস্তা মন্দিরটি ছিন্নমস্তিকা বা প্রচণ্ড চণ্ডিকা বা যোগানিমা নামেও ভক্তবৃন্দদের কাছে বিশেষভাবে পরিচিত। ঝাড়খণ্ডবাসীরা মা ছিন্নমস্তিকা দেবীকে মনোকামনা দেবীরূপেও বিশ্বাস করে থাকে। বিশ্বাস করা হয় যে
এই মন্দিরে এসে ভক্তরা দেবীর কাছে কোনো জিনিস পাওয়ার প্রতি অনুগ্রহ জানালে ভক্তদের সেই ইচ্ছা দেবী পূরণ করে এবং ভক্তরা তাদের ইচ্ছা পূরণের জন্য মন্দিরের একটি পাথরের চারপাশে লাল সুতো বেঁধে রাখে। সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের ছিন্ন মস্তার অভিশাপ গল্পটি সানডে সাসপেন্সে অনেকবারই শুনেছি। সেই জায়গাটা নিয়ে একটা কল্পনা ছিল, সেই কল্পনার বাস্তবায়ন হয়েছে আজকের এই দিনে। আজকে সেই ছিন্ন মস্তকা মন্দিরের দর্শন করতে এসেছি এই সকালবেলায়। এই মন্দিরে এখনও পর্যন্ত প্রতি মঙ্গলবার এবং শনিবার এছাড়াও কালী পুজোর সময় পশু বলি দেওয়া হয়। 51টি শক্তিপীঠের মধ্যে কামাখ্যা মন্দিরের পরেই রয়েছে এই ছিন্নমস্তকা মন্দিরের স্থান। মায়ের চরণে রয়েছে কামদেব এবং রতি, ডান হাতে খড়গ এবং বাম হাতে রয়েছে নিজের খণ্ডিত মস্তক। দুই দিকে রয়েছে ডাকিনী এবং যোগিনী। মায়ের গলার থেকে বেরিয়ে আসা তীব্র বেগে 3টি রক্তপ্রবাহ ধারা পান করছে মায়ের খণ্ডিত মস্তক, ডাকিনী এবং যোগিনী। ভীষণ জাগ্রত এই মন্দিরকে কেন্দ্র করে মকর সংক্রান্তি এবং বিজয়া দশমীর দিন মেলার আয়োজন করা হয়। স্থানীয়রা ছাড়াও বাইরের থেকেও প্রচুর ভক্তবৃন্দ এখানে এসে থাকে মায়ের দর্শন পেতে। আপনারা যারা এই মন্দিরে আসছেন দর্শনের জন্য তাদের উদ্দেশ্যে বলবো, এখানে সকাল সকাল আসুন, তাহলে ভালোভাবে দর্শন করতে পারবেন। না হলে কিন্তু এই মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয়। এখানকার পূজারীর মতে মা ছিন্নমস্তকা 10টি মহাবিদ্যার মধ্যে পঞ্চম মহাবিদ্যায় বিদ্যমান। মূল মন্দিরের আশেপাশে রয়েছে বেশ কিছু মন্দির। রয়েছে সূর্যের মন্দির, শিবের মন্দির এবং বিষ্ণুর মন্দির। দশম মহাবিদ্যার দক্ষিণাকালী থেকে শুরু করে বাকি 8টি মহাবিদ্যার বিগ্রহ মন্দির রয়েছে এই মন্দির চত্বরে। দশম মহাবিদ্যার সনাতন ধর্মে দেবী পার্বতীর 10টি স্বরূপ এখানে বর্তমান। দেবীত্বের একদিকে রয়েছে দেবীর ভয়ঙ্কর রূপ, অন্যদিকে অপরূপ সুন্দর দেবীর প্রতিমা। ছিন্ন মস্তকা মন্দির দর্শনের পাশাপাশি আপনারা এখানে নৌকা বিহারের অভিজ্ঞতাও নিতে পারেন। 4 জনের নৌকার ভাড়া 300 টাকা নেবে, 1 রাউন্ড ঘোরাবে। এই দিকে রয়েছে দামোদর নদী এবং দামোদর নদীতে এসে পড়ছে ভৈরব নদী। দেখতে অনেকটা ঝর্ণার মতোই লাগবে, পাহাড়ি নদী। এখান থেকে কিন্তু গিয়ে পড়ছে ওই দামোদরে, অর্থাৎ বলা যেতে পারে দামোদর নদী এবং ভৈরব নদীর মিলনস্থলে বা সঙ্গমস্থলেই রয়েছে এই রাজরাপ্পার মন্দির। মনে করা হয় মা ভবতারিণী একদিন মন্দাকিনী নদীতে মায়ের 2 অনুচর ডাকিনী এবং যোগিনীর সাথে স্নান করতে এসেছিলেন এবং এখানে মায়ের 2 অনুচরের খিদেয় অবস্থা খারাপ হতে থাকে। এমত অবস্থাতে মা ভবতারিণী তার নিজের মুন্ডু কেটে তার 2 সহচরকে রক্তপান করায়। আর মায়ের গলার থেকে যে তৃতীয় রক্তধারাটি মাটিতে পড়ছে, সংসার ধর্মের অনর্থ যাতে না হয় সেজন্য মা তার নিজের কাটা মুন্ডুটিকে রক্তপান করাতে থাকে। এই রাজরাপ্পা জলপ্রপাতের কাছে দামোদর ও ভেরা বা ভৈরবী নদীর সঙ্গমস্থল নিয়ে একটি বিশেষ তাৎপর্য রয়েছে। উপর থেকে বয়ে আসা ভৈরবী নদীকে মহিলার মিলনে এবং নিচ দিয়ে বয়ে যাওয়া দামোদর নদীকে পুরুষের সাথে দেখা করে, যা দেবী ছিন্ন মস্তকার ধ্যানে বর্ণিত বিপরীতা রতি অর্থাৎ বিপরীত মিলনের ভঙ্গি বোঝায়। এখানে ভৈরবী সক্রিয় শক্তি এবং দামোদর হলেন রতি কর্মের পুরুষ নিষ্ক্রিয় সদস্য। দামোদর খুবই শান্ত এবং ভৈরবী সক্রিয় সদস্য। রাজরাপ্পা মন্দির এবং রাজরাপ্পা জলপ্রপাত দেখে আমরা রওনা দিয়েছিলাম আমাদের আজকের যাত্রার তৃতীয় দ্রষ্টব্য ভাতিন্ডা জলপ্রপাতের উদ্দেশ্যে। রাজরাপ্পা মন্দির থেকে ভাতিন্ডা জলপ্রপাতের দূরত্ব সড়ক পথে প্রায় 90 কিলোমিটার। ধানবাদ স্টেশন থেকে এই ভাতিন্ডা জলপ্রপাত একদম কাছেই, যার দূরত্ব সড়ক পথে মাত্র 14 কিলোমিটার।
ভাতিন্ডা জলপ্রপাতে প্রবেশের জন্য কোনোরকম কোনো এন্ট্রি ফি নেই, তবে গাড়ি প্রতি 50 টাকা করে পার্কিং ফি নিয়ে থাকে মেইনটেনেন্সের জন্য। এই ভাতিন্ডা জলপ্রপাত ঝাড়খণ্ডের একটি অতি জনপ্রিয় পিকনিক স্পট। শীতের ছুটিতে এখানে ভ্রমণার্থীদের ভিড় জমে পিকনিকের জন্য। সময় দুপুর 12:55। আমরা অবশেষে পৌঁছালাম আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য ভাতিন্ডা জলপ্রপাতে। আমার ব্যক্তিগত মতামত বলে, জলপ্রপাত যদি দেখতেই হয় তাহলে বর্ষাকালে আসুন। ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলায় অবস্থিত এই 3 টায়ার ভাতিন্ডা জলপ্রপাত দামোদর নদীর উপনদী কাটরি নদীর উপর অবস্থিত। এই সুবিশাল জলপ্রপাতের সৌন্দর্যে আপনি বাগরুদ্ধ হতে বাধ্য হবেন। এতদিন ট্রেনের বগিতে 3 টায়ার বার্থের কথা শুনে এসেছেন, আজকে শুনবেন 3 টায়ার জলপ্রপাতের কথা। এই ভাতিন্ডা জলপ্রপাতে 3টা ধাপ থাকার জন্য একে 3 টায়ার ওয়াটারফলসও বলা হয়ে থাকে। ভাতিন্ডা জলপ্রপাতকে ঘিরে থাকা রুক্ষ টিলা এবং সবুজ গাছপালা দিয়ে আটকে রাখা এই প্রাকৃতিক পরিবেশের প্রেমে আপনি না পড়ে থাকতেই পারবেন না। ভাতিন্ডা জলপ্রপাতের কাছে 2টো নদীর সঙ্গম রয়েছে। কাটরি নদী পরেশনাথ থেকে উৎপন্ন হয়ে উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়ে মুনিডি পৌঁছেছে। দামোদর নদী পূর্ব দিক থেকে এসেছে। জলপ্রপাতের কাছে 2টি নদী মিলিত হয়েছে। এক কথায় বলতে পারেন 2টো নদীর সঙ্গমস্থলে তৈরি হয়েছে এই জলপ্রপাত। 3টি ধাপের মাধ্যমে ভাতিন্ডা জলপ্রপাতের জল বয়ে চলেছে ওপর থেকে সমতলের দিকে। চারিদিকে সবুজ পরিবেশ আর তার সাথে পাখিদের কলরব, এবং তার সাথে এই অসাধারণ ভাতিন্ডা জলপ্রপাতের জলের শোষ শব্দের নৈসর্গিক দৃশ্যের মাঝে অনেকখানি সময় এখানে বসে কাটিয়ে দেওয়াই যায়। ধানবাদ এসে হাতে অল্প সময় থাকলে ধানবাদ স্টেশন থেকে অটো নিয়ে এই জায়গাটা ঘুরে যেতেই পারেন। তবে ধানবাদ স্টেশন থেকে অটোতে ভাড়া নেবে 800 টাকা। তবে ওঠার আগে দরদাম করতে ভুলবেন না কিন্তু। ঠিক যেমন একজন কবির কবিত্ব বোঝা যায় তার কবিতার মাধ্যমে, ঠিক তেমনি একটা ঝর্ণার ভয়াবহতা বা রূপ বোঝা যায় বর্ষাকালে। ভাতিন্ডা জলপ্রপাতে নামার সময় এই জায়গাগুলো দেখে শুনে পা ফেলবেন। জায়গাটা বেশ পিচ্ছিল হয়ে আছে। জলপ্রপাতের ওপরে দর্শন মিলেছিল নন্দীর, ঠিক তার পাশেই রয়েছে ভোলে বাবার একটা মন্দির। জলপ্রপাতের উল্টো দিকে চোখে পড়ল এক অনন্য রূপ। কাঁচের মতো স্বচ্ছ জলরাশি ও তার সাথে ছবির মতো ল্যান্ডস্কেপে এক অদ্ভুত মিশ্রণ চোখে পড়ল। এই জলপ্রপাতের সামনে বসে নিরিবিলিতে অনেকটা সময় কাটানোর জন্য তৈরি করা হয়েছে বেশ কয়েকটি প্রতীক্ষালয় এবং বসার জায়গা, যেখানে বসে আপনি অনেকটা সময় কাটাতে পারবেন সুন্দর ঝর্ণার শোভা উপভোগ করতে করতে। ভাতিন্ডা জলপ্রপাত দেখে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে মাখনের মতো তৈরি 114A এবং 119 নম্বর জাতীয় সড়ক ধরে আমরা এগিয়ে চলেছি আমাদের আজকের যাত্রা চতুর্থ গন্তব্য তোপচাঁচি লেকের উদ্দেশ্যে। যাওয়ার পথে দেখা মিলেছিল এক শায়িত মনোমুগ্ধকর পরেশনাথ পাহাড়ের দৃশ্য, আর তার সাথে ওই দূরে কাগজের টুকরোর মতো দেখা যাচ্ছে সাম্মেদ শিখর। ভাতিন্ডা জলপ্রপাত থেকে তোপচাঁচি লেকের সড়ক পথে দূরত্ব প্রায় 40 কিলোমিটার। তোপচাঁচি লেকে যাওয়ার আগে অটোর জন্য 50 টাকা এবং প্রাইভেট কারের জন্য 100 টাকা দিয়ে নাম এন্ট্রি করিয়ে
প্রবেশ করতে হবে। তোপচাঁচি লেকে যাওয়ার আগে রাস্তার দুই পাশের এই বৃক্ষ সারির মনোমুগ্ধকর পরিবেশ কখনোই ভোলার নয়। সময় বিকেল 3:05। ভাতিন্ডা জলপ্রপাত দেখে আমরা হাজির হয়েছি তোপচাঁচি লেকে। তবে এরপর আপনাদের একটা বোনাস পাওনা রয়েছে, সেটা দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঝাড়খণ্ডের ধানবাদ জেলার দুন্ডি এলাকায় বৃত্তাকার সবুজ পাহাড়ে ঘেরা এই কৃত্রিম জলাধারটির নাম হলো তোপচাঁচি লেক। দূর থেকে যে পাহাড়টি দেখতে পাওয়া যাচ্ছে ওটাই হলো ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ পরেশনাথ পাহাড়। লেকের নীল জল আর তার সাথে এখানকার শান্ত স্নিগ্ধ পাহাড়ি পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। এই তোপচাঁচি লেকে শীতের সময় পরিযায়ী পাখিদের আনাগোনা যেমন লেগেই থাকে, ঠিক তেমনি তোপচাঁচি লেককে ঘিরে পাহাড়ি অরণ্যে তৈরি হয়েছে তোপচাঁচি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। ইংরেজদের আমলে তৈরি এই রিজার্ভার থেকে একসময় ধানবাদে জল সাপ্লাই করা হতো, কিন্তু মাইথন ড্যাম তৈরি করার পর থেকেই জল সাপ্লাইয়ের চাপ কমে যায় এবং বর্তমানে কিছু কিছু এলাকায় এখনও এই রিজার্ভার থেকে জল সাপ্লাই করা হয়ে থাকে। একদিকে তোপচাঁচি লেক, উল্টো দিকে রয়েছে পরেশনাথ পাহাড়, আর অপর প্রান্তে রয়েছে সবুজ ঘন জঙ্গল। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম লেকের অপর প্রান্তে। তবে এখানে সেরকম কিছুই নেই, জাস্ট প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার জন্য হাঁটতে হাঁটতে চলে এলাম। তবে এই জায়গাটা কিন্তু ঝাড়খণ্ডের দুটো বড় স্টেশন ধানবাদ এবং বোকারো স্টেশনের মাঝে অবস্থিত। ধানবাদ স্টেশন থেকে তোপচাঁচি লেকের দূরত্ব সড়কপথে প্রায় 40 কিলোমিটার এবং বোকারো স্টেশন থেকে দূরত্ব সড়কপথে প্রায় 48 কিলোমিটার। তবে তোপচাঁচি লেকের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হল নেতাজি সুভাষচন্দ্র বোস গোমো জাংশন। এখান থেকে তোপচাঁচি লেকের দূরত্ব সড়কপথে মাত্র 10 কিলোমিটার। এই রাস্তাটা ধরেই 1 কিলোমিটারের মতো গেলেই পেয়ে যাবেন তোপচাঁচি জলপ্রপাত। তবে এখানকার লোকাল লোকেদের মুখ থেকে জানতে পারলাম এবছর সেরকম বৃষ্টিপাত না হওয়ায় ঝর্ণার জল শুকিয়ে গেছে, তাই গিয়ে লাভ নেই। গীতা দত্তের গাওয়া সেই বিখ্যাত গান এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় গানটির শুটিং এখানেই হয়েছিল। তখনকার সময়ে এই জায়গাটা ছিল বাংলা এবং হিন্দি সিনেমা শুটিংয়ের একটি বিখ্যাত জায়গা। ড্যামের উল্টো দিকের রাস্তাটা ধরে কিছুটা এগিয়ে এলেই দেখতে পাবেন একটা পার্কের। এখানেই শীতকালে পিকনিকের আসর বসে। অতীতের গরিমা আজ ম্লান হলেও এই তোপচাঁচি লেক প্রকৃতিপ্রেমী মানুষদের কাছে আজও এক স্বর্গ বিশেষ। তোপচাঁচি লেকে যাওয়ার আগে এন্ট্রি গেটের আগেই একটা ব্রিটিশ আমলের তৈরি বাংলো রয়েছে। একটু ভেতরে গিয়ে দেখাই আপনাদের। অনেকে বলে এই ব্রিটিশ আমলে তৈরি বাংলোই নাকি মহানায়ক উত্তম কুমারের বাংলো। তবে এটা উত্তম কুমারের বাংলো নয়, কিন্তু মহানায়ক উত্তম কুমার এখানে এসে অনেক দিন ছিলেন এবং তার অনেক সিনেমার শুটিং এই বাংলোতে করা হয়েছিল, তাই এটাকে অনেকে উত্তম কুমারের বাংলো বলে থাকে। এছাড়াও বাংলা সিনেমার পাশাপাশি অনেক হিন্দি সিনেমার শুটিং এই বাংলোতে হয়েছিল, কিন্তু যেহেতু উত্তম কুমার অনেকদিন এখানে ছিলেন তাই লোকমুখে এই বাংলোটিকে উত্তম কুমারের বাংলো নামে প্রসিদ্ধ। অনেকটা জায়গা জুড়ে সবুজ বাগানে মোড়া এই বাংলো মেইনটেনেন্সের অভাবে জরাজীর্ণ অবস্থা বর্তমানে। এখানে কারোরই দর্শন পাওয়া খুবই দুর্বিষহ ব্যাপার। তোপচাঁচি লেক দেখে আমরা রওনা দিলাম আমাদের আজকের যাত্রার শেষ দ্রষ্টব্য খান্ডোলি ড্যামের উদ্দেশ্যে। তোপচাঁচি লেক থেকে খান্ডোলি ড্যামের দূরত্ব সড়কপথে 74 কিলোমিটার। ওই দেখা যাচ্ছে খান্ডোলি পাহাড়ের উকিঝুঁকি। গিরিডি থেকে 10 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত এই খান্ডোলি ড্যাম। এখানে প্রবেশের জন্য এন্ট্রি ফ্রি বা পার্কিং চার্জ নিয়ে থাকে 70 টাকা গাড়ি পিছু। শীতকালে ছোট ছোট ছেলে মেয়েদের বিনোদনের জন্য
এখানে টয় ট্রেনও চলে, যার টিকিট রয়েছে 50 টাকা জনপ্রতি। আপনাদের বলেছিলাম একটা সারপ্রাইজ দেব, এটাই সেই সারপ্রাইজ। গিরিডি তথা ঝাড়খণ্ডের একটা ফেমাস পিকনিক স্পট খান্ডোলি ড্যাম। সময় বিকেল 4:50। তোপচাচি লেক দেখে আমরা হাজির হয়েছি খান্ডোলি জলাধারে। জলাধারের জল দেখে মনে হচ্ছে পেনের কালি ফেলে দিয়েছে জলের মধ্যে, পুরো নীল জল। এখানকার সবথেকে বড় ট্যুরিস্ট অ্যাট্রাকশন হলো খান্ডোলি জলধারায় বোটিং করা। তবে আমরা রাজরাপ্পা জলপ্রপাতে বোটিং করেছিলাম, এখানে বোটিং করব না। এখানে 3 ধরনের বোটিং হয়ে থাকে। স্পিড বোটের জন্য ভাড়া নেবে 600 টাকা বোট পিছু। এক একটা বোটে ম্যাক্সিমাম 4 জন অ্যালাউ করবে। এছাড়াও প্যাডেল বোট রয়েছে, যার ভাড়া 100 টাকা বোট পিছু। এক একটা বোটে ম্যাক্সিমাম 4 জন অ্যালাউ করবে। আবার রয়েছে মোটর বোট, যার ভাড়া 150 টাকা বোট পিছু। এক একটা বোটে ম্যাক্সিমাম 6 জন অ্যালাউ করবে। খান্ডোলি পাহাড়ের তলদেশেই রয়েছে এই খান্ডোলি ড্যাম, লেক এবং বিনোদন পার্ক। পাহাড়ের পাদদেশে ছোট ছোট ছেলে মেয়েদের বিনোদনের জন্য তৈরি করা হয়েছে একটা পার্ক। ঝাড়খণ্ড রাজ্যের গিরিডি জেলায় অবস্থিত এই খান্ডোলি ড্যামের নির্মাণ কাজ শুরু হয়েছিল 1955 সালে এবং জল সরবরাহের জন্য খুলে দেওয়া হয়েছিল 1957 সালে। খান্ডোলি ড্যাম জলাধারটি গিরিডি শহরের 1 লাখেরও বেশি বাসিন্দাকে জল সরবরাহ করে থাকে। এক পাশে খান্ডোলি পাহাড় ও তার উঁচু নিচু প্রান্তর, আরেক দিকে রয়েছে খান্ডোলি ড্যামের এই বিস্তৃত জলাধারটি। প্রতি বছর শীতের মরশুমে হাজার হাজার পরিযায়ী পাখি উত্তর এশিয়া, হিমালয় বেল্ট, আফ্রিকা ও অস্ট্রেলিয়া থেকে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই খান্ডোলি লেকে এসে থাকে। প্রতি বছর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে পাখিদের অভিবাসন শুরু হয় এবং মার্চ মাসের শেষের দিকে পাখিরা ফিরে যায়। প্রায় 40টির মতো বিভিন্ন প্রজাতির পাখি খান্ডোলিতে আসে। তবে বর্তমানে দূষণ ও চোরা শিকারের কারণে বছরের পর বছর ধরে তাদের সংখ্যা কমে গেছে। সময় পরিবর্তনের সাথে সাথে খান্ডোলি পাহাড়ের পশ্চিম আকাশে ঢলে পড়েছে সূর্য মামা। পাহাড়ের এক পাশে সূর্যাস্ত আর অপর পাশে ড্যামের বিস্তৃত টলটলে নীল জলরাশি, দুটো মিলিয়ে দারুণ এক মধুময় দৃশ্যের সৃষ্টি হয়েছে। এখানেই আমার ঝাড়খণ্ড ভ্রমণ শেষ। এখান থেকে ডাইরেক্ট আমাকে যেতে হবে পারশনাথ স্টেশনের উদ্দেশ্যে। ওখান থেকে রাত্রি 11:35 দুন এক্সপ্রেস ধরে রওনা দেব হাওড়ার উদ্দেশ্যে। এই খান্ডোলি ড্যাম থেকে পারশনাথ স্টেশনের দূরত্ব সড়কপথে 55 কিলোমিটার এবং ধানবাদ স্টেশনের দূরত্ব সড়কপথে 75 কিলোমিটার।